ভাই আছেন কেমন? জি আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি। স্যার। ওই এমডি স্যারের শরীর খুব খারাপ। গতকালকে রাত্রে আপনার তার স্ট্রোকের মতো অবস্থা হয়ে গেছিল, যেহেতু পেস মেকার লাগানো আছে সেহেতু তার ওইটা সে মানে প্রোটেক্ট দিছে। তো এরপরে রাতে 15 থেকে আমার সাথে তিনি মেসেজ দিচ্ছিল তার সিচুয়েশন দিয়ে দিয়ে একটু পরে 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 সকালে ফজরের নামাজ পড়া বললো যে আমি এখন একটু দেখি ঘুমানোর চেষ্টা করি, তারপরে হাসপাতালে যাবো। মানে মানে কেন পেইন করতেছে, কিন্তু পরবর্তী রেজাল্ট যেটা সেটা হচ্ছিল আসলে তার ওই মেশিনটা বসানোই হয়েছে যাতে স্ট্রোক করলে মানে ওইটা যাতে মানে প্রোটেক্ট দেয়। ওইটা তখন আসলে প্রোটেক্ট দিচ্ছিল, এই জন্য সে পেইন ফিল করতেছিল। যাই হোক, এখন আমি কল দিছিলাম তারপরে এই লাইনে ঢোকার আগে। তো উনি বললেন যে আমার ওই যে এটা বসাইছে মেশিন, এই মেশিনের সাথে মোবাইলের সাথে মনিটরিং করা যায় আর কি। তো আমার এই মোবাইলে তো আপনার সাথে কথা বললে আমি মনিটরিং এ দেখতে পাচ্ছি না, আমার হাইপো হয়ে গেছে। আমি মিষ্টি খেয়ে আমি বসে রয়েছি, আমি দেখে উঠতেছে কিনা। আমি আপনার সাথে একটু পরে কথা বলতেছি। এই হলো পরিস্থিতি। রনি বলেন কি ছিল হাসানের সাথে যোগাযোগ করার পরে? হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করেছিলাম প্রথমে সকালবেলায়। হাসান ভাই প্রথমে তিনবার করেছিলাম, ধরে নাই। পরে ঘন্টাখানিক পরে হাসান ভাই ব্যাক করছে, তো বললো যে রনি ভাই আমি স্যারের কাছে যাচ্ছি। কারণ আমি এমনি জিজ্ঞেস করছি যে স্যারের শরীর কেমন, আমি আপনি যেটা বললেন এটা আমার জানা নেই। বললাম যে স্যারের শরীর কেমন, বললো না ভালো। যে কোনো একটা চাটা এই ইয়েতে বললো যে ইতে বৈশাখীতে আছে, আমরা যাচ্ছি। আমাকে আবার জসিম ফোন দিছিল। জসিম বললো যে রনি আমরা বৈশাখী যাচ্ছি, তুই গেলে আয়। তো আমি বললাম যে ঠিক আছে আমি যাচ্ছি। পরে আমি আবার হাসান ভাইকে ফোন দিছিলাম, হাসান ভাই টাকা পয়সার ব্যাপারে মানে তাদের সাথে কোনো কথাবার্তা হয়েছে কিনা বা পরবর্তী আলাপ হয়েছে কিনা। হাসান ভাই বললো যে রনি ভাই টাকা পয়সার ব্যাপারে স্যার কিছুই বলেনি তাকে। স্যার বলছে যে ঠিক আছে ঠিক আছে শব্দ বলে বলছে, আর কিছু বলেন। আমি বললাম ভাই এখন বিষয়টা তো অত্যন্ত জরুরি, কারণ দেরি হয়ে যাচ্ছে। কালকের পরে আবার ছুটি, গভর্নমেন্ট হলিডে। কারণ পয়লা আর কি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি ছুটি, পরের দিন শনিবারে ছুটি। টাকা পয়সা জোগাড় করেন, না হলে কিন্তু আমরা মানে একটা প্রেস্টিজের মধ্যে পড়ে যাবো। গেস্ট চলে আসলে তখন একটা আরেক ঝামেলা, আর এখনো কিছুই করিনি আমরা। তখন হাসান বললো যে আমার কিছু করার নাই রনি ভাই, আমি এটার ব্যাপারে কিছু বলতে পারবো না, এটা সম্পূর্ণ স্যারের সিদ্ধান্ত। স্যার যদি বলে তাহলে হয়তো আমরা জোগাড় জানতে করবো, এরকম কিছু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই ঠিক আছে, আপনি আপনার আমি এইভাবে বলতে বলিনি। আমি কিন্তু ওই সমস্যা হয়ে যাবে, এই হবে সেই হবে এগুলো কিচ্ছু বলবেন না। এগুলো বলবো আমরা এমডি স্যারকে, বা এমডি স্যার বুঝেন। ওকে ওকে আমার কেন অত রিকোয়েস্ট করতে হবে, চালাইতে হবে? সে জাস্ট পে দ্য মানি, নাথিং এলস। ওকে আমি স্যারের সাথে কোনো আলোচনা হয়েছে কিনা এটা জানতে চাইছিলাম। না না ঠিক আছে, কিন্তু আমাদের গেস্ট আসতেছে, এই মানে এটা কি ওরে এগুলো শোনানোর আমার কোনো দরকার নেই। গেস্ট আসতেছে স্যার আমি বলি নাই, গেস্ট আসছে স্যারই বলছে। কালকে হাসান আমারে জিজ্ঞেস করছিল কয়জন গেস্ট আসবে কি আসবে, ওই জিজ্ঞেস করছে। এই তো তা আবার দেখেন বলে নাই কিছু, আবার দেখেন সবই আপনার বলে দিতেছে সে নিজে। হ্যাঁ, কারণ হয়তো স্যারের সাথে আলাপ করছে, আমি তার সাথে এই নিয়ে কোনো কথা হয়নি। সেই আমাকে জিজ্ঞেস করছিল কয়জন, পরে আমি আর কিছু বলিনি। আমি এই জন্য আজকে বললাম যে গেস্ট চলে আসলে সমস্যা, মানে আমাদের কি প্রস্তুতি নাই। বললো যে স্যার সিদ্ধান্ত নেব। ঠিক আছে, আমি আর কিছু বলিনি।
আচ্ছা, অবশ্য ঠিক আমাকে আছে। বলছিল কিছুক্ষণের হাসান মধ্যে ভাই যে হয়তো তাহলে স্যার আপনি আমাকে সরাসরি ফোন কথা দিবে। বলেন। আমি বললাম ঠিক আছে স্যার ফোন করবো। স্যার কিছুক্ষণের মধ্যে আমার সাথে কথা বলবো, তো উনি বলছে যে আমি মনিটরিংটা করে নেই, পরে আমি আপনার সাথে কথা বলবো। আর আমার সাথে কথা বললে আমি ডিটেলসটা জানতে পারবো। দাদা আমি দুপুরবেলা আমি কি পাঠাইছি যে টিকিট টিকিট আমি তো আপনাকে পাঠাইছি। হুম, দেখছি এটা আপনি 2টা গ্রুপেই দিয়েছেন, ওই গ্রুপে না দিলেও হতো। কি জানি তাহলে ওই গ্রুপে ভুলে গেছে হয়তো। ওইটাতে আপনি মাঝে মধ্যেই দেখি আপনি দেন আসসালামু আলাইকুম। আমরা তো বুঝি যে তাহলে ওই গ্রুপে এমডি স্যারকে, যেহেতু ওই গ্রুপে এমডি স্যার আছে, তাহলে এমডি স্যারকেও অ্যাটেনশন করার জন্য আপনি কিছু বলতে চাচ্ছেন। না 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 খেয়াল না। রাখবেন। আমি ওই গ্রুপে তো দিই নাই আমি তাহলে ওই গ্রুপে ভুলে গেছে কিন্তু ওই গ্রুপে আমি হ্যাঁ, সালামও দিই ওইটাই না। বলতেছি, ওইটাই খেয়াল করে দিবেন। না ওই গ্রুপে আমি সালামও দিই না। আমি এই ওই আইটি গ্রুপটাই দিই। ওই গ্রুপে গেছে, আপনার টিকিট গেছে ওই গ্রুপে, আচ্ছা তাহলে ভুলে গেছে। এটা খেয়াল করবেন। নামটা ওইটা বোধহয় ডিটুকে ডেস্টিনি এরকম বোধহয় নাম, হ্যাঁ বা ওই আমি ডেস্টিনি ক্লিক ডিটুকে এরকম নাম। ওই ক্লিক সেন্ড বাটনে হয়তো আর এটা সম্ভবত হলো শুধুমাত্র বোধহয় আইটি টিম নামে আসছে আমাদের এইটা। আইটি টিম দিই। হুম, মানে আমি আইটি টিম। আইটি টিম এবং আপনাকে সিলেক্ট করেছিলাম সম্ভবত হুম, ওটা তাহলে চলে গেছে। তো আর কি খবর বলেন দেখি, মানে স্যারের ওইটার জন্য একটু ওয়েট করতে হবে। স্যার যে সিচুয়েশন, মানে আমি ঠিক বুঝতে পারছি স্যার। এছাড়া দাদার তো আর মনে হয় না মানে টিকেটের মানে আগানো পিছানোর তো বোধহয় আর সুযোগ না, কারণ এরপর সে 1 মাসের জন্য দেশের বাইরে চলে যাবে, তাই না? ঠিক আছে, স্যার আমাকে ফোন দিলে আমি যদি এরকম কিছু বলে তখন সেটা বলার স্কোপ থাকবে। তো মনে হয় না তার, আমি যে তার সাথে কথা বললাম মনে হলো যে তার তো অলওয়েজ মনোবল খুব স্ট্রং, কিন্তু আমি জানি তার সিচুয়েশনটা খুব ক্রিটিক্যাল গেছে গত গত রাতে। না, আজকে আবার মিটিং করছে অনেকক্ষণ বৈশাখীতে। হ্যাঁ, এই তো এই হলো তার সমস্যা, তো এটাই যে আমি তাকে মেসেজ দিছি যে আপনি বিশ্রামে থাকেন। আজকে আবার ডায়মন্ড মিটিং করছে। আমি উনি আমাকে মেসেজ দিছে গত রাতে বাসায় ফেরার পূর্বে হঠাৎ করে আমার অপারেশনের জায়গাটায় খুব ব্যথা শুরু হয়ে যায়। আমি তখন দ্রুত বাসায় ফিরে এসে হালকা পাতলা খেয়ে শুয়ে পড়ি। তারপর রাতের প্রথম প্রহর খুব কষ্টের টাইম পার হয়েছে। আমি ধীরে ধীরে ঘুমিয়ে যাই। তারপর এইমাত্র হঠাৎ ঘুম ভাঙে যায়। আমি ঘুম থেকে জেগে উঠে বেশ পরিমাণ হালকা গরম পানি খাই। এখনো সামান্য ব্যথা আছে। এখন আবার একটু ঘুমের চেষ্টা করতেছি। তবে এখন আগের চেয়ে বেশ হালকা অনুভব করছি। এখন নামাজ পড়ে আবার একটু ঘুমাবো ইনশাল্লাহ। আজ আবার সকাল 9টায় এভার কেয়ার হসপিটাল অপারেশনের জায়গাটায় ড্রেসিং করতে যেতে হবে এবং আরো কিছু চেক আপ করানো হবে ইনশাল্লাহ। এটা ছিল ওনার মেসেজ। আমি তাকে মেসেজ দিছিলাম প্লিজ টেক কেয়ার অফ ইউরসেলফ ফার্স্ট। এই হলো অবস্থা। যাই হোক, উনি এখন আমি ফোন দিয়েছিলাম তো তার বিষয়ে জানার জন্য, তো উনি বলছে আমি কল দিচ্ছি, কারণ আমার এই মোবাইলেই ওই মনিটরিংটা আমি দেখি, ওই ব্লুটুথ কানেক্টেড আর কি। মনিটরিং অ্যাপস আছে একটা, ওই অ্যাপস এর মাধ্যমে দেখা যায়। আর কি খবর বলেন? রানা জয়েন করে নেই না? আমরা ওই দিন কি নিয়ে আলোচনা করতেছিলাম? সাইকেল নিয়ে স্যার, সাইকেল। সাইকেল শেষ হয়ে গেছিল। না ওই যে আমরা আলোচনা করতেছিলাম ওই এসপিডি বেসিক হ্যাঁ, কমিশন এগুলো পর্যন্ত আলোচনা হয়েছিল। আমরা বেশ আমরা আমরা আলোচনা করছিলাম কমিশন নিয়ে কমিশন। হ্যাঁ, wait, D2K অ্যাসোসিয়েটসে যারা সিলভার, গোল্ড, প্লাটিনাম যারা রেস করছে তাদের D2 2000 লিমিটেডে আপনার
মার্চ করতে গেলে কোনো প্রবলেম হবে কিনা এটা এমডি স্যারকে বলতে নেক্সট মিটিংয়ে উপস্থাপন করার জন্য প্রস্তুতি নিতে বলছিলেন। এটা হলো এমডি স্যারের সাথে যখন মিটিং হবে তখনকার বিষয় বলছে, এগুলো নোট রাখ। জি জি কিন্তু আরো আগে বলছি, হ্যাঁ আমরা গত মিটিং এ আলোচনা ছিল আমাদের এই বিষয়গুলো নিয়ে, এই তো আমরা গত মিটিং এ আমরা জেনে গেছি যে বেসিক কমিশন বা জিএসসি, যেটা আমরা ডিডুকেতে বলতেছি জিএসসি, গ্রুপ সেলস কমিশন। আচ্ছা, এখন এইচপিডি পারফরম্যান্স ডিস্ট্রিবিউটর বা ডিএসসি, ডিএসসি তে কি ছিল এটা? ডাইরেক্ট সেলস কমিশন, ডাইরেক্ট সেলস কমিশন, ডাইরেক্ট সেলস কমিশন। হ্যাঁ, আর কিন্তু এটা এইচপিডি বলা হইতো কোথায়? 2000 লিমিটেড। 2000 আচ্ছা, এইটার সম্বন্ধে রনি একটু ব্যাখ্যা দেন, এই এইচপিডি সম্বন্ধে কিভাবে এইচপিডি, আমরা প্রশ্ন শেষ করে নেই, এটার কিভাবে আগে আমাকে একটু মানে একটা সেন্টেন্সে উত্তর দেন। এইচপিডি আমরা বলতাম হইতেছে 2000 লিমিটেড, রাইট? জি ওকে, আর এইটাকে আমরা ডিটুকেতে বলতেছি ডিএসসি, ডিরেক্ট সেলস কমিশন। জি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার সম্পূরক প্রশ্ন, এই এইচপিডি কমিশন 1009 সেন্টার যে যার, সে কিভাবে অর্জন করবে আমাকে একটু দেখান। আচ্ছা, এটা 2000 লিমিটেডে ছিল এসপিডি কমিশন, যারা সাইকেলধারী তারা পেত। সাইকেলের আগে এসপিডি কমিশন দেওয়া হতো না। আচ্ছা, আর আচ্ছা, শেষ করি। তার মানে আমি আবার রিপিট করে অন্যদের বোঝার জন্য, শুধুমাত্র সাইকেলধারী হলেই এই কমিশনটা পাইতো। জি ওকে, এবার করেন এখান থেকে। আমি রিপিট করলাম, আপনার কথাটা সবাই শুনছে, তারপর এটা অন্যদের মাথায় ঢোকানোর জন্য আমি কথাটা বললাম। এবার আসে, আমাকে বলেন কিভাবে অর্জন করে। এবার হচ্ছে এই যাদের লেভেল কমিশনগুলি হতো না, ধরেন বোথ সাইডে 50-50 বাইনারি, দুই সাইডে কমিশন হতো না, মানে দুই সাইডে টেবিল ক্যালকুলেশনে পয়েন্ট সমমানের পয়েন্ট হতো না, সাইকেল পয়েন্ট হতো না, কিন্তু এক সাইডে পয়েন্ট হতো। যেমন আমার কথা বলি, আমার এক সাইডে প্রচুর। না না, আপনাকে দেন ওইখান থেকে বলেন, আমি দরকার আরো ক্লোজ করি, একটু বড় করে স্যার। হ্যাঁ, আমি একটু বড় করি। এখন হচ্ছে জি স্যার, এই 1009 যে সেন্টারটা, 1009 সেন্টারের এক্সট্রিম লেফটে যে ধরনের যে 1011, 18 নিচে 11 এইরকম ধরেন 1018 যে সেন্টারটা, সে কাজ করে। কিন্তু আচ্ছা, একটা জায়গায় রবিন হাত তুলছে, আপনি এখান থেকে শুরু করবেন। রবিন কিছু বলতেছে, রবিন বলুন। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি এখন। বিষয়টা হচ্ছে একেবারে সিম্পল কোশ্চেনের সিম্পল উত্তর। এইচপিডি অথবা হচ্ছে জিএসটি কমিশনের বিষয়টা হচ্ছে সেই পাবে, কারণ ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে আপনার রেফারেন্সে একটা লোক কি করতে চায়, একটা অ্যাকাউন্ট করতে চায়। এখানেও ঠিক একইভাবে একটা লোকের রেফারেন্সে একটা লোকের একটা সেন্টার হয়। এটাকে বুঝতে পারছেন? যার রেফারেন্সে একটা ব্যক্তির সেন্টার হচ্ছে, সেই ব্যক্তির শুধু একজন ব্যক্তি শুধু এইচপিডি পাবে। মানে ওই এক্সাম্পল দেন, এইচপিডি এক্সাম্পল দেন, ওখান থেকে এক্সাম্পল দেন। ধরেন, আপনি ধরেন 1009 আপনার আইডিটা, ঠিক আছে? আপনি কি করলেন, ওই 1014 নম্বর আইডির স্পন্সর আপনি করছেন। ওকে, তাহলে ওই 1014 নম্বর আপনার থাকুক আর যে কেউ থাকে, আমি যে মাঝখান থেকে দিচ্ছি একটা বোঝার জন্য, ঠিক আছে? 10-12 রসগোল্লা স্পন্সর করে ওখানে দিতে পারেন, সমস্যা নেই। আমি আপনাদের জন্য একটা প্রেজেন্টেশন রেডি করতেছি, কারণ এই কয়েকদিন আপনারা যে পরিমাণ আপনারা ওই মানে টার্বো, সুপার টার্বো, হাইপার টার্বো নিয়ে যে কথাগুলো হয়েছে এবং বোঝার মতো যে বিষয়টা হয়েছে, আমার কেন জানি মনে হচ্ছে এখনো পর্যন্ত এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয় না। হ্যাঁ, আমি কালকে একটা প্রেজেন্টেশন রেডি করতেছি যে অ্যাকচুয়ালি টার্বোটা কি বলতেছে, সুপার টার্বোটা কি বলতেছে, কিভাবে অ্যাকচুয়ালি সুপার টার্বোটাকে কাউন্ট করতেছে, বিষয়টা আমি কালকে করি আমি বলবো আর কি। তো এখন এই সিরিটা বলছি, এই সিরিটা হচ্ছে ওই 1014 নম্বর ব্যক্তিকে কি করছেন, আপনি রেফারেন্স করেছেন।
রেফারেন্স যেটা আপনি করেছেন সেজন্য ওই কমিশনটা আপনি পাবেন, আর কেউ পাবে না। আর এইচপিডি কমিশনে একজন পায়, এর বাইরে আর কেউ পায় না। এখন যদি এই লাইনে যতগুলো লোক আছে প্রত্যেকে যদি আপনি স্পন্সর করেন তাহলে এইচপিডি কমিশনটা আপনি পাবেন। এখন ধরেন আপনি টার্বো সেন্টার করেছেন, কি করেছেন টার্বো সেন্টার? আপনি ওই যে 1009, 10 এবং হচ্ছে 15 12, এটা কিন্তু টার্বো হয় না এটা, ঠিক আছে? অথবা 1009, 10, 15 এটা কিন্তু টার্বো হয় না এটা। এটা স্ট্যান্ডার্ড করে 3টা সেন্টার রয়েছে, কিন্তু টার্বো হয় না। আপনি যদি টার্বোর কথা বলতে চান তাহলে আপনাকে 9, 10, 11 পাশাপাশি লিখতে হবে, অথবা 9, 10 এরপরে যে 12 যেটা আছে সেটা 11 হবে। এটা এক্সট্রিম লেফটে কি হবে? এটা টার্বো হবে। বুঝতে পারছেন স্যার? মানে না, এখানে আমার এখানে বুঝলেন না আপনি? এখানে প্রশ্ন আমাদের হচ্ছে আচ্ছা 1009, 1010 আর আমার ডান পাশে 1015। আমি আমি বুঝতে পারছি। আপনি বলতে চাচ্ছেন যে এটা কি সিরিয়াল টার্বো হয় না। নাম্বারের কারণে টার্বো হয়নি, লেভেল হয়েছে কিন্তু টার্বো হয়নি, ব্যাপারটা এরকম? আমাদের আমাদের হ্যাঁ লেভেল হয়েছে, লেভেল হতে পারে 1009 একটা লেভেল হয়েছে। টার্বো কেন হয় নাই? কারণ আমরা যখন টার্বোটা করি তখন কি করতে হয়, ওয়ান ক্লিকে কিন্তু স্যার টার্বোটা জেনারেট হয়। এটা মনে আছে কি স্যার আপনার? হ্যাঁ মনে আছে, টার্বো বলতে যে একবারে সবগুলো সিরিয়াল নাম্বার আমি ব্লক করে ফেললাম। হ্যাঁ একবার। এখন টার্বো আরেকভাবে আপনার হইতে পারে, 1015 হইতে পারে স্যার, যদি এই 3টা আইডি আপনার হয়ে থাকে। কিন্তু এটা টার্বো স্ট্রাকচার, বাট এটা সিস্টেমের টার্বো না। সিস্টেমের টার্বো না, আমি বুঝতে পারছি। আমি ধরে নেই 1009 আমার, 1010ও আমার, কিন্তু আমি এখানে চুপচাপ বসেছিলাম। আমি পরবর্তীতে আমি একটা 100 পয়েন্ট হয়েছে বা 100 পিবি হয়েছে, সেখানে ওই কারণে আমি পরবর্তীতে আমি ডান পাশের সেন্টারটা তৈরি করছি, সেটা হয়ে গেছে এটা টার্বো স্ট্রাকচার রয়েছে। হ্যাঁ আপনি আমার 1015 নিয়ে নেন আপনি। হ্যাঁ স্যার। 1015 অনেক পরে গিয়ে আমি করছি, তাহলে এটা এটা লেভেল হয়েছে কিন্তু এটা কি টার্বো হলো না? না স্যার, টার্বো না। না স্যার টার্বো হলো না, টার্বো হলো না। ওই রবিনকে বলতে দেন। জি স্যার। সাহেব জি স্যার। আমরা শুনি, আপনাদের জন্য আমি প্রশ্নগুলো করতেছি, আমার নিজের জন্য শুধু না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন হইতেছে তাহলে 1015 যখন হলো ওই সেন্টারটাও আমার, তাহলে এটা কি আমার জন্য টার্বো হলো না? না স্যার টার্বো হলো না। কারণ কি টার্বোর একটা কন্ডিশন আছে। টার্মসটা তখনই আসে, আমি বুঝতেছি এইভাবে, টার্বো টার্মসটা তখনই আসে যখন আমি একবারে সবগুলো সেন্টার 15টা আর বা 31টা বলেন, সেটা যদি আমি একবারে ব্লক করে নিয়ে একবারে বসাই, তখনই এটা টার্বো, সুপার টার্বো, মেগা টার্বো এগুলো হবে, রাইট? একদম ঠিক স্যার, একদম ঠিক। কিন্তু একাধারে টার্বো, সুপার টার্বো, মেগা টার্বো এই টার্ম কথাগুলো তখনই আসবে যখন আমি একবারে ব্লক করে আমি এইগুলো নিব। একদম ঠিক। ওকে, তাহলে মানে সেন্টারের টাইপটা ঠিক আছে। লেভেলের ক্ষেত্রে এটা ঠিক আছে, হ্যাঁ লেভেলের ক্ষেত্রে ঠিক আছে। বুঝছেন? মানে কথার টার্মসে গিয়ে আর কি টার্বো আর হইতেছে মানে লেভেল বোঝানোর জন্য। একদম ঠিক। ওকে একদম ওকে, আমি তাহলে টার্বো এমনও হইতে পারে এক্সট্রিম লেফট, এক্সট্রিম রাইট বা লেভেল, যেকোনো ভাবে হইতে পারে। ইয়েস স্যার। ওকে ঠিক আছে, আমি বুঝছি। তাহলে এখন আপনার কি এখানে কোনো প্রশ্ন আছে? রনি যেটা বলতেছিল যে না না রনি ভাই যেটা বলতেছিল সেখানে আমার কোনো কোশ্চেন না। রনি ভাই যেটা বলতেছিল ওকে ঠিক আছে, তাহলে ওই জায়গা থেকে রনি আবার কন্টিনিউ করুন। একটা মিনিট শেষ করি স্যার। মানে রনি ভাই যে বিষয় আছে, রনি ভাই একদম ক্লিয়ারলি কিছু বিষয় বুঝে দিচ্ছে যে কেন এইচপিডিটা করা হলো, মানে এইচপিডিটা কেন দেওয়া হলো, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি এইচপিডিটা কি? এইচপিডি বা জিএসটি কমিশন হচ্ছে আপনি যাকে রেফারেন্স করতেছেন, রেফারেন্স কমিশনটাই মূলত হচ্ছে আমাদের বিএসসি অথবা এইচপিডি স্যার, ঠিক আছে স্যার? এটাই তো রনি বলবো। জি 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 ওটাই বলছি। কিন্তু ওটাই রনি ভাই যে বিষয়গুলো বলতেছিল সেটা হচ্ছে যে ওই যে মানে কিছু ডিসক্রিপশন বলতেছিল, সেক্ষেত্রে বুঝতে যে বিষয়টা আছে, আপনি একেবারে এক কথায় হচ্ছে আপনি যাকে রেফারেন্স করতেছেন তার থেকে সরাসরি যে কমিশনটা পাইতেছেন, আপনার লেভেল হোক বা না হোক, এটা ভ্যারি করে না। বিষয়টা হচ্ছে আপনি একজন ব্যক্তিকে রেফারেন্স করেছেন, 100 পয়েন্টে একটা সেন্টার করেছে, সেই কমিশনটা যে সরাসরি আপনি পেয়ে যাচ্ছেন, মানে এটাকে বলা হচ্ছে বিএসসি কমিশন অথবা এসপিডি কমিশন। ওকে, আমার এখানে একটা প্রশ্ন। বলেন এই স্যার। যে 1009, আমি রনি রেফারেন্স দিচ্ছিল 1014, আমি 1014 দিয়ে এক্সাম্পলটা টানতেছি, আপনার কথাও এখানে টানতেছি। এই 1014 হইতেছে শাহেদের,
শাহেদের আচ্ছা। এই সেন্টারটাই কি প্রথম সেন্টার বা অন্য হ্যাঁ। পরের সেন্টারও হতে পারে? এটা পরের সেন্টার হতে পারে, মানে বিষয়টা হচ্ছে কোন জায়গায় একটা সাইড যখন সেকেন্ড একটা সেন্টার আমি করবে আমি 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 জাস্ট হ্যানার মধ্যেই থাকেন, হ্যানার মধ্যে থাকেন, বলেন পরে স্যার। আপনি ডিসক্রিপশন দেন, আমার কোশ্চেন শেষ হলো। মানে হুম, স্যার। 1014 আপনার কথা হইতেছে এটা তার সেকেন্ড সেন্টারও হইতে পারে, ফার্স্ট সেন্টারও হইতে পারে, বা থার্ড সেন্টারও হতে পারে, রাইট? হুম, জি। ওকে, তাহলে ধরেন যে আমি 118তে যাই, 1018তে আপনি দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, এই বুঝতে সেন্টার পারছি স্যার। এই সেন্টারটাও শাহেদের, যার 1014 তার 1018 তার। হুম, তাহলে আমি এই যে রেফারেন্স, এই রেফারেন্সটা হইতেছে তো ডিনের রেফারেন্স না সেন্টারের রেফারেন্স? এটা স্যার ডিনের রেফারেন্স। ডিনের রেফারেন্স। তাহলে 1018 তো শাহেদ তো আমার রেফারেন্সে এখানে আসছিল। হ্যাঁ, তাহলে শাহেদ যতগুলি সেন্টার আমার বটম লাইনে আসবে সবগুলো থেকে কি আমি এইচপিডি পাবো? না স্যার, 300 পয়েন্ট পর্যন্ত স্যার। আমাদের কন্ডিশনটা সেট করা হচ্ছে 300 তাহলে পয়েন্ট। সবাই এটা পয়েন্ট, ইউসুফ, মির্জা শাহেদ পয়েন্ট করেন যে না এটা কত নাইস কোশ্চেন পর্যন্ত। দেখুন স্যার। এটা আমারও ঠিক হয়ে গেছিল, মানে আমি বলতে মনে নেই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। বলেন। এটা 300 300 পয়েন্ট পয়েন্ট পর্যন্ত। এই 300 পয়েন্ট বলতে কি আপনি বোঝাতে চাচ্ছেন যে আমরা জানি 100 পয়েন্টে বা 100 পিবিতে হইতেছে একটা সেন্টার, তার মানে তিনটা সেন্টার পর্যন্ত কমিশন পাবো আমি? হ্যাঁ, এরপরে আর তারপরে উনি পাবো না? যখন এরপরে উনি উনারটা পাবেন, ওনার কাছেই যাবে। গুড। তাহলে 300 এটা কিন্তু সেন্টার কোনটা কোনটা স্যার একটু এখানে যদি দেখা যে যায় কোনো 300 পর পর, রাইট? তিনটা সেন্টার, মানে উনি প্রথম থেকে 3 নম্বর পর্যন্ত সেন্টার যেটা করবে ওই তিনটা সেন্টার উনি প্রথম থেকে বলতে কি 1009 কি ধরা হইব? 1009টা কি ধরা হইব? 1009 আমারই। একটু কনসেন্ট্রেট দিতে হবে ভাই, কারণ 1009 নিয়ে তো কোনো কথাই হবে না। 1009 তো হচ্ছে যিনি রেফারেন্স 1009 করেছেন তো আমি তার নিজে, উপর। আর শাহেদ হইতেছে আমার রেফারেন্সে জয়েন করছে। 14 হতে পারে, 18 হতে পারে, 20 হতে পারে, যে কোনো হতে পারে। তাহলে কি এসপিডি আর মানে যে কমিশনটা এটা কি যতবার কমিশন যতবার রেফারেন্স করবে ততবারই কমিশন পাবে এরকম কিছু? না না, এটা এই আমার তাহলে প্রশ্নগুলো আপনারা বুঝেন না, আমি এতক্ষণ রবিনের সাথে কি কথা বলছি। বলা হচ্ছে একটা লোক যখন জয়েন করে তখন সে একটা কারো রেফারেন্সে জয়েন করে, তা 1009 হইতেছে আমার রেফারেন্সে শাহেদ জয়েন করছে। জয়েন করার পর কারণে প্রথম যে সেন্টারটা তৈরি করছে 1014, রনি যেহেতু বলছে এটা বোঝানোর জন্য 1014, ওই জায়গায় গিয়ে 1012 নিচে শাহেদের সেন্টারটা হয়েছে 1014, ওইখান থেকে আমি পাবো 1014 ডানে আছে 1023, ওইটার কমিশনও এইচপিডি কমিশনও পাবো। তারপরে মনে করেন যে 1018 করছে, সেটার কমিশনও আমি পাবো। তারপর মনে করেন 1025, এটা আর আমি পাবো না। রবিন, আমি জায়গা ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক আছে স্যার। ওকে, ইস্যু বুঝতে পারছেন? বুঝতে পারছি। হ্যাঁ, এবার আসেন। এবার শাহেদ তৈরি করছে হলো আবার 1029 ডান দিকে, এখন কি আমি পাবো? না, হ্যাঁ, এখন কে পাবে? ওই 1014 শাহেদ। সাহেব পাবে। রবিন ঠিক আছে? একদম ঠিক আছে স্যার। ওকে, রনিকে প্রশ্ন, এতক্ষণ যে আলোচনা করলাম ঠিক আছে না আপনার মধ্যে আরো কোনো কথা আছে? এই মিউট করেন স্যার। যা বলছে ঠিক আছে, কিছু কিছু জিনিস কমপ্লিট নেই, ঠিক একই রকম, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই 300 পয়েন্টের কমিশনের সিস্টেমটা শুধুমাত্র D2K তে আছে। এখন আমাদের দুইটা নিয়ে কথা বলতে হবে, তাহলে এক্স্যাক্টলি বলতে হবে যে কোনটা নিয়ে কথা বলবো। দুটোই কথা বলতে হবে। হ্যাঁ, D2K অ্যাসোসিয়েটের এই 300 পয়েন্টের সিস্টেমটা করা হয়েছে, যেটা ডাইরেক্ট সেল কমিশন বা পিএইচডি কমিশন আগের সিস্টেম। এখন যদি পিএইচডি না, সরি, এইচপিডি কমিশনের কথা যদি বলি, আমি যতগুলি রেফারেন্স করব, যতগুলি আমার ডাউনে লেফট এন্ড রাইটে যতগুলি রেফারেন্স করব, সেই ততগুলি রেফারেন্সের এইচপিডি কমিশন আমার সেন্টারে বা আমার ডিনে হিট করবে।
এটা ছিল আগের ভার্সন 2000 2000 জি 2000 লিমিটেড আমি যত বলি, কারণ পরবর্তীতে স্যার যখন চেঞ্জ করলো, আমার খুব মনে আছে স্যার চেঞ্জ করার তার কারণে কিন্তু আমি প্রথম কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে স্যার এই রেফারেন্স নিয়ে একটা ঝামেলা হতো, মানে 2000 লিমিটেডে ঝামেলাটা এরকম, আমার নতুন নতুন গ্রাহক বা নতুন নতুন ডিস্ট্রিবিউটার এরা তো বোঝে না, এসপিডি কমিশন এই কমিশন বোঝে না, এরা না বোঝার কারণে করতে কি আমাদের ইমিডিয়েট ডিস্ট্রিবিউটার সেও বোঝে না, কারণ তার তো সাইকেল কমপ্লিট হয়নি, কারণ এখানে শর্ত ছিল সাইকেল কমপ্লিট হওয়ার পরে সে এসপিডি পাবে, এবং সাইকেলধারী আমি, কারণ আমি কি করতাম, এটা ধান্দামি করতাম, মানে 100% 2000 লিমিটেডের ম্যাক্সিমাম লিডাররা তাই করতো, এই এসপিডি কমিশনটা খেয়ে ফেলতো। অ্যাকচুয়ালি এসপিডি কমিশনটা কার, আমার নিচের গ্রাহক যে রেফারেন্স দিয়ে নিয়ে এসছে, যে গেস্টটা নিয়ে এসছে ইনভাইট করছে তার, কিন্তু সেটা কোনোদিনই হতো না। এই জন্য স্যার পরবর্তীতে এই 300 সিস্টেম চালু করলো ডি টু ক্যাসিটি এসে, যে 300-র বেশি কেউ আর পাবে না। ওকে, এটা একটু থামাই আপনাকে। আপনি এখানে একটা কথা বলছেন যে এইটা মানে লিডাররা খেয়ে ফেলতো, কিভাবে খেতো আমাকে একটু বোঝান তো। আচ্ছা, লিডাররা খেতো কিভাবে, ধরেন আমি 1009 সেন্টারটা আমার, এখন আমি একটা সেন্টারই নিয়ে ব্যবসা করছি, 1010 আমার ডিস্ট্রিবিউটার, 1015 আমার ডিস্ট্রিবিউটার, 1010 এই 1009 আমি সাইকেলধারী, কিন্তু 1010 এবং 1015 কেউ সাইকেলধারী না। অথবা 1010 যে ইনভাইট করে যে গেস্টগুলি নিয়ে আসে, তাহলে কি হলো, সে তো সাইকেলধারী না, যেহেতু তার কাছে কমিশন যাবে না, কমিশনকে তার আপ সাইকেলধারী আমি। এখন এই যে 1010-এর যে ভদ্রলোক বা যে ডিস্ট্রিবিউটার জয়েন করছে, সে জানে না বিষয়টা, সে জানে না বা তাকে এইচপিডি সম্বন্ধে বলা হতো না, পরে আস্তে আস্তে জানতো, না বলার কারণে এই 1010 ধরেন আরো 3-4টে স্পন নিয়ে এসছে, গেস্ট নিয়ে আসছে, তার নিচে জয়নিং হয়েছে, সে কিন্তু জানে না, সে অনলি বেসিক কমিশনটা পেয়েছে, আর এইচপিডি কমিশনটা আমি খেয়ে নিতাম। কেন, কিভাবে, এটা সিস্টেমে তো কভার করে না, আপনি কেমনে খেতেন? খেতে মধ্যে আমি সাইকেলধারী, আমার এখানে অটোমেটিক হিট করবে, সেটা তো আপনাকে দোষারোপ খাইয়ে ফেলছেন, এই কথা তো বলা যাবে না, আপনি অটোমেটিক্যালি পাচ্ছেন। না না, এটা তো আমাকে ডিস্ট্রিবিউটরকে বলতে না, এখানে আমার আরেকটা প্রশ্ন আছে। রবিন যদি হাত তুলছে, আমি আপনাকে রবিনের টাইম পরে শুনবো। আমার কথা হচ্ছে যে 1010, 1020 আর 1012 ধরে নেন যে 1010 হইতেছে আপনার রেফারেন্সকারী, আপনি রেফারেন্স করছেন 1010কে, কিন্তু 1012 এবং 1020 এই দুটোকে রেফারেন্স করছে কিন্তু 1010। তাহলে 1009 কিন্তু আপনার, আপনি তো 1012 বা 1020-এর রেফারেন্সকারী না, তাহলে আপনি কিভাবে পাবেন? ওই যে এখন ওই রেফারেন্সের নাম আইডিটা আমারটা দিয়ে দিতাম। ও, এই 2 নম্বরই আপনি করতেন? হ্যাঁ, এটা আমার আবরই সাফার, কিন্তু এই 2 নম্বরটা 2000 লিমিটেডে 100-এ হতো, মানে মিস নাই, এমন কোন লিডার নেই যে করেনি। এটা নিয়ে দিন দরবার হয়েছে, একবার না কয়েকবার, পরবর্তীতে স্যার কিন্তু এই চেঞ্জটা করে। তার মানে এইটা 1010 সে নিজেও বুঝে নাই না, সে তো তার বছর 1009 এর কাছে গেছে। বুঝলেও কি লাভ আছে, সে তো সাইকেল কমপ্লিট করতে পারে না, তাহলে কি লাভ আছে? বুঝলে লাভ আছে, স্যার লাভ আছে কিভাবে? আমি লাভ আছে এইভাবে আমি একটু বুঝি, কারণ এটা তার রেফারেন্স কমিশন, এটা তার পাওনা। হ্যাঁ, এটা জমা আছে তো সিস্টেম, এটা হ্যাঁ, এটা তার পাওনা জিনিস, তুমি খেতেছো কেন? এটা তো আপনার ওই যে রেফারেন্স তো দেখাইতেই হইতো, তখন তো রেফারেন্স করতে হইলো, তাহলে ইসব হাত তুলে কথা বলবেন। আচ্ছা ঠিক আছে, একটা মোমেন্টামের মধ্যে আমরা আসি। হ্যাঁ, মির্জা সাহেব বলেন, ও হাত তুলে বসে আছে। রনি ভাই, আমি যতটুকু জানতাম এসপিটি কমিশনটা তারাই পাইতো, ধরেন আপনি যাকে স্পন্সর করবেন সেই এসপিটি কমিশনটা পাইতো, এখানে তো সাইকেলের কোনো বিষয় ছিল না, কারণ আমি স্পন্সর করছি, আমি ওই আপনার এসপিটি কমিশনটা আমি 400 টাকা পেয়ে যেতাম, এসপিটি কমিশনটা তো 400 টাকা ছিল। ধরেন সরাসরি আমি একজনকে স্পন্সর করছি, সে 500 টাকার একটা পণ্য কিনছে, আমি ওই 400 টাকার কমিশনটা আমি পাই গেলাম। কথাটা বুঝছি, রনি উত্তর দেন, হয়তো শাহেদ বুঝে না, বলেন। হ্যাঁ, শাহেদ ভাই জানতো না আর কি,
এসপিডি কমিশনটা সবসময় সাইকেলধারী ছাড়া হতো না, কারণ কোনো সাইকেলধারী রেফারেন্স আইডি ছাড়া কোনো এসপিডি ঢুকবে না। এসপিডি কমিশনটা ঢুকতো সাইকেলধারী, আমার ইমিডিয়েট সাইকেলধারী যে লিডার তার কমিশনে ঢুকবে, তার ডিনে ঢুকবে। সাহেবকে আমি একটু বুঝাই দিই। সাহেব, বিষয়টা হইতেছে এইরকম যে ধরে নেন যে 1009 হচ্ছেন আপনি, কিন্তু আপনার সাইকেল হয়নি, কিন্তু পাবেন আপনি তখনই পাবেন যখন আপনার সাইকেল কমপ্লিট হবে, তখন এই যে জমে আছে যেগুলো আপনি সেগুলো পাবেন। আমি কি ঠিক বলছি? একদম একদম ঠিক, একদম ঠিক। ওকে সাহেব, কি ক্লিয়ার জিনিসটা? হ্যাঁ স্যার, সাইকেল হলে আর কি পাবে আর কি রনি ভাই বলতেছে। হ্যাঁ, ঠিক জমা আছে। থাকবে, সেই পাবে। আচ্ছা আচ্ছা যতক্ষণ পর্যন্ত সে সাইকেল কমপ্লিট না করতেছে তার আগ পর্যন্ত সে পাবে না। আচ্ছা আচ্ছা। কিছু বলেন। আমি বলতেছি যে তাহলে কি স্যার ওই যে রেফারেন্সের যে অপশনটা, এটা কি বাধ্যতামূলক ছিল? এটা না দিলে তো তখন কি আইডি ওপেন হইতো, ক্রিয়েট হইতো? এটা আমার প্রশ্ন। বুঝলি আপনার প্রশ্নটা? আপনার প্রশ্ন হচ্ছে যে ধরেন রেফারেন্সকারী না দেখাইলে আপনার কারো কি আইডি ওপেন হইতো কিনা? কারণ হচ্ছে যে আপনি বলতেছেন যে এটা জমা থাকলে পরবর্তীতে আপনি রেফারেন্স দেখাইলে আপনার এখানে আসবে, কিন্তু সেই ক্ষেত্রে প্রথমে কি আপনি রেফারেন্স ব্ল্যাঙ্ক করে কি আপনি যাইতে পারবেন? না, আপনার রেফারেন্সকারী দেখাইতেই হবে। এন্ট্রি হবে না। এবার তখন রেফারেন্স না দেখাইলে কিভাবে করবে? রেফারেন্সকারী দেখাইতে বাধ্য সে। সেই ক্ষেত্রে তো সেই সাইকেলধারীর কাছে চলে যেতে হবে বাধ্যতামূলক। সাইকেলধারীর কাছে না, যে রেফারেন্সকারী, এইভাবে বলেন। রেফারেন্সকারী তো সাইকেলধারী বলছে, এই কথাটাই রনি বলছে যে 1010 সে কষ্ট করে একটারে টোকাই নিয়ে এসে 1020 বানাইছে, কিন্তু যখন যে ফর্মটা ফিল আপ করছে বসের কাছে আইছে 1009 এর কাছে 1009 রেফারেন্সকারীর জায়গা তার নিজের নামটা ঢুকাই দিছে বা তার নিজের দিন ঢুকাই দিছে। রাইট রনি? জি স্যার। এবার ইস্যুবের কথাটা স্যার আমি একটু বলি, রেফারেন্সকারী দেওয়া যাবে কিন্তু কমিশনটা ঢুকবে সে সাইকেলধারী হওয়ার পরে। রাইট, এই কথাটা একটু আগে আমি সাহায্য বুঝাইলাম। স্যার ইস্যুকে বলি, ইস্যু জানে না, আমি বলি রেফারেন্সের কোনো কমিশন ডেস্টিনি 2000 লিমিটেডের ছিল না কোনোদিন। রেফারেন্সের কমিশনটা অনেক শেষে। রেফারেন্স সবসময় লাগবে, কারণ রেফারেন্স না হলে বেসিক কমিশন আসবে না। কারণ রেফারেন্স যদি না হয়, তোমার ডাউনে যে সেন্টার তৈরি হচ্ছে সেটা তো তোমার ক্যালকুলেশন টেবিলে আসবেই না রেফারেন্স না হলে। তোমাদের ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর্থ লেভেল হচ্ছে। এটা কি রেফারেন্স করছো বলে কিন্তু তোমার লেফট রাইটে পয়েন্টগুলো আসতেছে। অতএব রেফারেন্স সবসময় ছিল, কিন্তু রেফারেন্স কমিশন ছিল না কোনো সময়। রেফারেন্স কমিশনটা শেষের দিকে অ্যাড করছে স্যার, কারণ রেফারেন্স না করলে যেটা প্রথমে একদম স্টার্টিং এ আমি বলতে যাচ্ছিলাম, এখন সেটা আবার শুরু করি এই জায়গা থেকে। আমি 1009, কিন্তু আমার ধরেন এই 1014 একটা সেন্টার, আমার সেন্টার না, আমার স্পন্সরের সেন্টার বা রেফারেন্সের সেন্টার, তাকে তো স্পন্সর বলতো। তো এই রেফারেন্সের এই সেন্টারটা খুব ভালো কাজ করে, কিন্তু আমার রাইটে যে 1015 আছে সে কাজ করে না, সে স্টপ। 1015 নিচে কোনো সেন্টারই হয়নি, অনলি আমার ফার্স্ট লেভেল হয়েছে 1010 1015 কি হয়েছে ফার্স্ট লেভেল। কিন্তু আমার এক্সট্রিম লেফটে এই যে 12 হচ্ছে, 14 হচ্ছে, 16 হচ্ছে, এটা কিন্তু কন্টিনিউ কাজ হচ্ছে। এবং আমি যে রেফারেন্সে মানে কাজ করব, আমাকে তো কাজ করতে হবে। তাহলে আমার যদি কমিশন তৈরি করতে হয়, তাহলে কি করতে হবে? আমার দুই সাইডে যদি ইনঅ্যাক্টিভ লিডার থাকে, তাহলে আমাকে দুই সাইডেই কাজ করতে হবে। কিন্তু এমএলএম সিস্টেমে বলতেছে দুই সাইডে কাজ করা যাবে না, যে কোন এক সাইডে একজন লিডার তৈরি করতে হবে। তাহলে বুঝে নিলাম আমার এখানে একটা লিডার তৈরি করে হয়ে গেছে, এই 1014 লিডার তৈরি হয়ে গেছে। তাহলে আমাকে কাজ করতে হবে, আমার ব্যক্তিগত রেফারেন্স কি, আমার বেসিক কমিশন ক্রিয়েট করার জন্য 1015 নিশ্চয়ই কাজ করতে হবে। তাহলে আমার বেসিক কমিশন বলতে এই যখন শুরু হলো, এটা হওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে 1015 নিচে আমি একটা সেন্টার পেয়েছি, আমার হোক, আমার যে কোনো রেফারেন্সে হোক, কিন্তু তারপরে আমার সেকেন্ড লেভেল হয় না। এই যে আমি পরিশ্রম করছি, গেস্ট নিয়ে আসতেছি,
10টা গেস্ট নিয়ে আসতেছে, একটা বোঝাইতেছে, একটা বসতেছে, একটা জয়েন করতেছে। কিন্তু এই যে আমরা ইনভেস্ট করতেছি, তাদের চা খাওয়াইতেছি, টেবিলে বসতেছি, টেবিল ওয়ার্ক করতেছি, কাগজ কলম করতেছি, এমডি স্যার চিনমূর্তি সম্মেলনে একটা সিদ্ধান্ত নিল হঠাৎ করে, একদম হঠাৎ বললো যে একটা আকর্ষণীয় থিম দেবে। তখন বললো যে এই যে আপনাদের যে খরচটা হয়, প্রথম আমি ফার্স্ট লেভেলও কমপ্লিট করি নাই বা করছি, মাত্র 600 টাকা কমিশন পাইছি, অথচ আমার খরচ হয়ে গেছে কিন্তু 2000 টাকা। কারণ এই বিভিন্ন গেস্ট আনছি, গেস্ট বোঝাইছি, খালি বেনিফিটই, মানুষ তো ডিস্ট্রিবিউটর ডিমোটিভেট হয়ে যাবে। তখনই এমডি স্যার চালু করলো যে রেফারেন্স আইডিতে একটা কমিশন দেয়। রেফারেন্স আইডিকে যে রেফারেন্স দেওয়া হয়, ওই রেফারেন্স আইডিতে একটা কমিশন দেওয়া হয়। কি কমিশন? ওই রেফারেন্স কমিশন 400 টাকা। যে রেফারেন্স করবে সেই 400 টাকা, যে রেফারেন্স করবে সেই 400 টাকা, তার ডাউনে। এবার তার লেভেল কমিশন হোক আর না হোক, ডানে বামে যেদিকে সে রেফারেন্স করবে সেদিকে স্টেটমেন্ট জেনারেট হলে 400 টাকা কমিশন পাবে। এখন এইটা যখন শুরু হলো, হওয়ার পরে দেখি যে তখন স্যার আবার নিয়ম চেঞ্জ করে বললো যে রেফারেন্স হবে ইমিডিয়েট আপলাইন সেন্টারধারী, যে এক সাইকেল কমপ্লিট হচ্ছে, তাকে সে রেফারেন্সের আইডি তার অ্যাকাউন্টে জমা হবে, তখন সে টাকাটা তুলবে। কিন্তু ওইটা হতো কি, ওই যে স্যারকে দ্বিতীয়বার যেটা বললাম যে ওই 1009 আমি বসে আছি, আমার ডাউনে যারা কাজ করতেছে লেফট সাইডে, এরা কিন্তু জানে না, এরা জানেও না, এদেরকে বুজুম বাজুম দিয়ে রেফারেন্স আইডিটা বাধ্য হয়ে আমারটা দিত, আমি টাকা খেয়ে নিতাম। আমি ওদেরকে বোঝাতাম যে আপনারা সেন্টার দ্রুত সাইকেল কমপ্লিট করে, তাহলে আপনারা দ্রুত ওই রেফারেন্স কমিশনটা পাবেন। কিন্তু একটা রেফারেন্সকারী হতে হলে তাকে 42টা সেন্টার ক্রিয়েট করতে হবে লেফট রাইট, মানে এক সাইকেল। তার মানে এক সাইকেলের 42টা সেন্টারের স্পন্সরের কমিশন আমি খেয়ে নিতাম, লিডাররা খেয়ে নিত। এই জন্য পরবর্তী ইটুকে অ্যাসোসিয়েট এসে সাব কমিটি জানা 42টা খাওয়ার সুযোগ নেই। সে যেহেতু কষ্ট করছে, তাই তাকে 3টা দেওয়া হয়, 3 সেন্টার, অর্থাৎ 300 পিবি পারচেস করলে 3টা সেন্টার বিএনবি বা সেন্টার তৈরি হলে 3 বারই পাবে, এরপর আর পাবে না। ওই একটা রেফারেন্সে 10-এর থেকে 3 বার পাবে। হ্যাঁ, তবে এই নিচে যদি আবার সে রেফারেন্স করে 1009, যদি এই 1016 বা 1018 যদি কোনোদিন রেফারেন্স করে, তার নিচ থেকে আবারও 3 জন পাবে। সে যতবার রেফারেন্স করবে তার ডাউন থেকে 3 বারের বেশি সে পাবে। থামাই জায়গাটা, জি সাহিত্যি রনিং এই শেষের কথাটা বুঝতে পারছেন? জি স্যার। বলেন তো এবার আমাকে একটু রেফারেন্স দিয়ে দিয়ে এখানে নাম্বার ধরে ধরে শেষের 2-3টা সেন্টেন্স, মানে সে বলতেছে 1009 তার 3টা সেন্টার স্পন্সর করলেই সে মানে কি বলে ডিএসসি, ডিরেক্ট সেলস কমিশনটা পাবে, এবং তার সাইকেল হয়ে গেলে। কিন্তু ঘটনা হইতেছে সে রনি কিন্তু আরেকটা কথা বলছে, সেটা কি বলছে বলেন? এরপরে কি আর সে পাবে না? আমার প্রশ্ন এটা। ওই 300 আপনার 300 পয়েন্ট হয়ে গেলে তো আর পাবে না। হয় নাই, ইস্যু বলেন। স্যার, সে যদি আপনার এই প্রথম 3টার পরে যদি সে ধরেন 1018 রেফারেন্স করছে, তাহলে তার নিচে যদি 1018 নিচে 11, 25 এইভাবে বলতে হবে। হ্যাঁ, যদি তারই হয়, হ্যাঁ তার হয়, তাহলে তার নিচে 3টা সে পাবে। আবার যদি সে আবার পাবে, আবার যদি সে রাইটে করে তখন আবার রাইটে পাবে। এইভাবে যতবার রেফারেন্স করবে ততবারই 3টা করে পাবে। Am I right, রনি ভাই? হ্যাঁ, ঠিক আছে। আপনার মির্জা সাহেব বলেন। ঠিক আছে, এবার ঠিক আছে, সুন্দর আছে। মানে 1009 যদি আপনার 1018কে করে, মানে প্রথম 3টা তো তার হয়ে গেছে, নতুন করে যদি আবার সে আরেকটা রেফারেন্স করে, সেই ক্ষেত্রে কথা বলতেছে। রেফারেন্স কিভাবে করে আমাকে একটু দিয়ে বুঝান। 1009 হইতেছে আপনার। জি, আমি যদি আবার 1018 করি, 18 করলে আবার 1018 কি 1018 কি স্পন্সর করলাম স্যার। না, 1018 সেন্টারটা কার? 1018 সেন্টার কি আমার? হ্যাঁ, আপনার হইতে হবে। জি,
আমার নিচে আবার যদি 3টা করতে পারি আর কি। হ্যাঁ, এখন বুঝতে পারছেন জি ক্লিয়ার স্যার। জিনিসটা? জি স্যার। হ্যাঁ, এই জন্য রনি এই হোয়াট ইজ স্পন্সর অ্যান্ড হোয়াট ইজ রেফারেন্স এটার ব্যাখ্যা দেন, এটা বুঝে নাই দেখেই আউল হয়ে গেছে। রনি আনমিউট করেন। রবিন হাত উঠেছে স্যার, রবিন ভাই, রবিন ভাই বলে দিচ্ছি আপনার এইটা উত্তর শেষ করলে আমি অভিযোগ করে নেব। স্পন্সর হচ্ছে রেফারেন্স আইডি, সেটা যে কোনো হতে পারে। আমি কাউকে রেফারেন্স করে নিয়ে আসলাম, যে কোনো একজন গ্রাহককে বুঝাই সুঝাই নিয়ে আসলাম, আমাকে আর আপনাকে দিয়ে বুঝান, আমাকে আর আপনাকে দিয়ে আর এই নাম্বার দিয়ে বুঝান। আমাকে আপনি নিয়ে এসছেন, আমাকে আপনি, আর আমি আমি কোনটা এখানে গ্রাহক, আমি এখানে কোনটা এখানে এরকম একটা দিয়ে আপনি 1000 নয়, ওকে, আমি আপনাকে নিয়ে আসছি, আপনি 1010। আমি আপনার কথাই আমি হচ্ছে রেফারেন্সকারী আর আপনি হচ্ছেন স্পন্সর। না, 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 আপনি রেফারেন্সকারী আমাকে। হ্যাঁ, আমি সেটাই তো বললাম। হ্যাঁ, তাহলে ঠিক আছে। স্পন্সর কে এখানে? স্পন্সর রেফারেন্স দুটো একই জিনিস। এই জন্যই তো আমি এইটা শাহেদ আউলাইছে দেখে কিন্তু শাহেদ বুঝে নেই জিনিসটা, আমি বুঝতেছিলাম শাহেদের খটকাটা কোথায় লাগছে। রবিন বলেন, রবিন হাত নামায় ফেলছে, তার মানে উত্তর চলে আসছে এর মধ্যে। জি স্যার। বলেন রবিন, আবার হাত তুলছে, বলেন। স্যার উত্তর বলতে আমি একটু জট বাজার থেকে ফোন দিচ্ছি স্যার। মানে আমাদের এই স্পন্সর কমিশনের ক্ষেত্রে আরো একটা জট আছে। ধরেন আমাদের এখানে তো টিভি থেকে পিপিতে কনভার্ট করার একটা অপশন আছে, আছে না? আছে। কারণ আপনি একটা সেন্টারই করলেন, জীবনে আর কোনো সেন্টার করলেন না, আপনি টিভিকে বাংলায় টিভি বানালেন, সেক্ষেত্রে আপনাকে যিনি স্পন্সর করছে সে তো 300 পয়েন্টের আপনি পাচ্ছে না, কমিশনটা পাচ্ছে না। সেই ক্ষেত্রে যেটা করা হয়েছে, কনভার্ট হয়ে গেছে, কনভার্ট হলে পাবে না, রাইট? না না না, পরে যেটা করা হয়েছে ওই ব্যক্তি যদি 300 পয়েন্ট মানে পরিমাণ আবার ওই যে টিভিটাকে পিপিতে কনভার্ট করে সে যদি ওটাতে পারচেজ করে স্যার, ঠিক আছে, তখন কিন্তু আবার আপনার কাছে চলে যাবে, সেন্টার না হলেও আপনার কাছে কমিশনটা চলে যাবে স্যার। এই জায়গায় একটা নতুন জট আছে যেটা পরে করতে স্যার। এটা বোধহয় শুধু D2K তে করা। যেটুকু অ্যাসোসিয়েশন লিমিটেড স্যার। ঠিক আছে, অ্যাসোসিয়েট করা, বুঝছি। এখন এটা সবাই ক্লিয়ার করে একটু জেনে নেন স্যার। তার মানে পিভি থেকে যখন পিপি তে কনভার্ট করা হয়েছে তখনই ওখান থেকে একটা কমিশন রেখে দেওয়া হয়েছে উপরের স্পন্সরের বা রেফারেন্স কার্ডের জন্য। এখন শুধু অপেক্ষা সে পারচেজ করে কিনা ওই পিপি দিয়ে। ওকে, পিপি থেকে কি আবার পিভি তে নিয়ে আসা যায়? না স্যার, ওটা যায় না, ওকে, ওটা যায় না স্যার। ঠিক আছে, আমরা আজকে আমার মনে হয় এইটুকের মধ্যেই থাকো, আওলায় যাবে। হ্যাঁ, আমরা দেখলেন না স্যার, আপনি একটা কাজ দেন স্যার, সবাইকে একটা কাজ দিয়ে দেন। আমি যে প্রেজেন্টেশনের কথাটা বললাম, সবাইকে একটা কাজ দিয়ে দেন যে তারা একটা ওয়ার্ডে হোক অথবা পাওয়ার পয়েন্টে হোক, তারা একটা প্রেজেন্টেশন রেডি করুক যে কিভাবে এটা টার্বো হবে, সুপার টার্বো হবে, আর কিভাবে হবে না। নিজের সেন্টার থেকে কিভাবে এটা টার্বো হবে না, আজকের আলোচনা থেকে এটা আপনি দিয়ে দিতে পারেন। হ্যাঁ, সেটা দেওয়া যায়, কারণ এটা একটা ভালো জিনিস আপনি যেটা বলছেন, সেটা হলো নিজের জানাও হলো, আর যখন সে পিপিটিকে তৈরি করতে যাবে তখন নিজেরই একটা স্টাডি হয়ে যাবে যে আমি কতটুকু জানলাম, কোথায় এবং আটকাইলাম। সবাইকে পাওয়ার পয়েন্টে করতে বলেন, যদি না পারে কেউ তাহলে আপনি ইউটিউব থেকে তারা শিখে নিতে বলেন, কারণ আইটি এই সেক্টরটাতে আমাদের এটা জানাটা অত্যাবশ্যক একেবারে। হ্যাঁ, পিপিটি আপনি কি বলেন, এখানে বাচ্চাদের যে ক্লাস, আমার মেয়ে ক্লাস 2 তে পড়ে, তার ফেভারিট অ্যানিমেল কি এইটার তাকে প্রেজেন্টেশন দিতে হয়েছে, সরি ক্লাস 1 এ থাকতো, তাকে প্রেজেন্টেশন দিতে হয়েছে পিপিটিতে, ইয়েতে পেন ড্রাইভে নিয়ে যেতে হবে স্কুলে, সেটা আবার দেখাবে প্রজেক্ট করে ছোট্ট ইয়ের মধ্যে, জাস্ট সে জানে কিনা। ঠিক আছে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, এটা ভেরি ইম্পর্টেন্ট। পিপিটি আজকাল কিন্তু মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা কিন্তু মানে সব ক্ষেত্রেই সবাই, কারো কোনো প্রজেক্ট থাকলে আজকাল পিপিটিতে সবাই প্রেজেন্টেশনটা দেয় এবং ইজি। এবার এটা যত প্র্যাকটিস করবেন তত দ্রুত আপনি যে একটা জিনিস করতে পারবেন, কোন টুলসের কি ব্যবহার এগুলো ইজিলি জানা যায়, তো এগুলো করা যাবে, এটা কোনো সমস্যা নেই।
আমরা তাহলে এই জায়গায় থাকি। আমি তাহলে প্রেজেন্টেশনটা একটু শর্ট করে দিই, যেটা মানে এত বড় প্রেজেন্টেশন না দিয়ে জাস্ট এইটুকু আমার প্রেজেন্টেশন দেন যে একটা মানে থিমটা হইতেছে কিভাবে একটা মানুষ জয়েন করবে, কিভাবে সে মানে সেন্টার তৈরি করবে এবং কিভাবে একটা লেভেল হবে। আমি এইটুক পর্যন্তই আমি থাকি, জাস্ট এই এতটুকুর উপরে প্রেজেন্টেশন দেন আমাকে। এটা আমি অ্যাপ্রিসিয়েট করি রবিনের। এটা হচ্ছে কাজের টাস্ক, মানে আপনাকে স্কিল তৈরি করার জন্য। আপনি বিজনেসটা বুঝেন কিন্তু প্রেজেন্টেশন জানেন না। একটা প্রেজেন্টেশনের জন্য সেটা শুধুমাত্র এইটা না, যে কোনো ক্ষেত্রে একটা প্রেজেন্টেশন হতে পারে। আমি হয়তো সাহেবকে একটা কাজ দিলাম, সাহেব এই কাজটা এইভাবে তো করে, এটার উপর একটা প্রেজেন্টেশন রেডি করেন, কারণ এটা স্যারকে দেখাইতে হবে অথবা ডোরাদেরকে দেখাইতে হবে, এই জিনিসটা জানার জন্য। আপনাদেরকে আমি এখানে একটা মজার ইন্টারেস্টিং একটা ঘটনা বলি। তখন আমি ইয়েতে আসি নাই, এই কি বলে ডেস্টিনিতে জয়েন করে নেই, কথাবার্তা চলতেছে। তখন একটা লোক আসলো আমার কাছে ডেস্টিনি থেকে, ম্যাকাজারদের রেফারেন্সে। সে লোকটা পিএইচডি ছিল, ট্রেনার ছিল। লোকটার নাম ছিল ডাব্লিউ, বাড়ি যশোরের এদিকে বোধহয়। তখন সে 2008-এ, তখন আমি তাকে একটা প্রেজেন্টেশন তৈরি করে দিয়ে 10,000 টাকা নিয়েছিলাম। আমি তার কাছে ডিমান্ড করিনি, সে নিজে খুশি হয়ে আমাকে 10,000 টাকা দিয়েছিল তখন 2008-এ। তার ভিতরে ভিডিও ইনপুট সহ তার ল্যাপটপে, মানে জাতীয়, আমাদের প্রোগ্রামগুলো শুরু হয় না জাতীয় সঙ্গীত দিয়ে, সে জাতীয় সঙ্গীতের ফ্ল্যাগ থেকে আরম্ভ করে একদম পুরো কমপ্লিট প্রেজেন্টেশন আমি তৈরি করে দিয়েছিলাম। সে আমার 10,000 টাকা দিয়েছিল। তো এরকম অনেক কিছু আছে। আমি একবার আমাকে একটা গ্রাফিক্যাল কিছু কাজও আছে, টুলসগুলি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ভিতরেই আছে। আমাকে একটা পেন ড্রাইভ গিফট করছিল আমাদের ওই যে ইয়ার ডেস্টিনির কি জানেন নাম ওনার, ইয়ের চাচা, ইউসুফের চাচা, আবুল কালাম সাহেব। হ্যাঁ, কালাম সাহেব আমাকে একটা পেন ড্রাইভ দিয়েছিল। পেন ড্রাইভটা লেখা ছিল ইত্তেহাদ এয়ারলাইন্স। সম্ভবত পেন ড্রাইভটা এখনো আমার কাছে আছে, না ওটা হারাই গেছে। আমি দেখছিলাম স্যার ইতিহাদের এইটা প্রেজেন্টেশনটা। এই পেন ড্রাইভের ভিতরে ইত্তেহাদ, আবার তাদের ইত্তেহাদ এয়ারলাইন্সের একটা মানে ভিডিও দিয়েছিল আর একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়েছিল। এত কোয়ালিটি, খুবই সুন্দর স্যার। আমি ওইটা খুঁটায় দেখছি সে কিভাবে বানাইছে, মানে গ্রাফিক্যাল যে কিছু কাজ করছে এত সুন্দর যে অকল্পনীয়। এবং ওইখান থেকে আমি কিছু জিনিস পরবর্তীতে আমি নিজে ইউজ করছি ওই আইডিয়াটা নিয়ে, যে এটাকে এইভাবে করা সম্ভব, এইভাবে করা সম্ভব। এবং আমি কিছু এখনো আমার সেগুলো করা, ওইটাকে ফলো করে প্রেজেন্টেশন করা আছে। তো এইভাবে অনেক কিছু শিখার আছে। ওই যে রবিন যেটা বলছে, মানে টিউটোরিয়াল দেখে ইউটিউবে, এটা অনেক কিছু শিখতে পারবেন। দারুণ জিনিস আছে। ইভেন আপনি এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন চালাই দিয়া ভোকাল দিয়ে আপনি ভিডিও স্ক্রিন ক্যাপচারের যে কি যেন একটা সফটওয়্যার আছে, আমার এখানে আছে, মনে পড়তেছে না, ওইটা আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে আপনি ওইটাকে আবার ভিডিও বানাইতে পারবেন। বানায় ওইটাকে আপনি ইউটিউবে ছাড়তে পারেন বা আপনি প্রেজেন্টেশনের জন্য সবাইকে শেয়ার করতে পারেন। এইটা দেখো, আমার এইটা দেখো, পজ করে সে দেখতে পারবেন। আমি কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে শিখাইছিলাম যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনি তৈরি করার পরে আপনি আমাকে দিলেন, এটার উপরে আবার আমি মাতবরি চালাইলাম, সেটা বন্ধ করার জন্য আবার একটা অপশন আছে, আপনাদেরকে আমি শিখাই দিই। সেটা হলো সেভ এজ গিয়ে ওখানে দেখবেন একটা জায়গা আছে পাওয়ার পয়েন্ট শো, ওই অপশনে ওইটাকে সেভ করতে হবে। তারপর আপনি যার কাছে খুশি তার কাছে পাঠান, সে এটার মধ্যে এক ফোঁটা হাত দিতে পারবে না।
এটা তখন ক্লিক করলে সরাসরি শো শুরু হবে, আপনার মাউস দিয়ে ক্লিক করে পরেরটায় আগেরটায় এগুলো যেতে পারবেন, স্কিপ দিবেন, বন্ধ হয়ে যাবে, আপনি কোনো কিছু দেখতে পারবেন না। তো মজার মজার জিনিস আছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য। আসলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অনেক অনেক কোয়ালিটি জিনিস। আমি এখানে আসার পরে আমাকে তো এখানে অনলাইনে গেলে মানে আমার মাইক্রোসফট ওয়ার্ড থেকে আরম্ভ করে সমস্ত কিছু আটকায় দেয়, তোমার লাইসেন্স নেই, তোমার লাইসেন্স নেই। পরবর্তীতে আমি 1 বছরের লাইসেন্স আমি নিয়ে নিয়েছি। আমি লাইসেন্স নেওয়ার পরে দেখি যে আমার সিস্টেমে আরো বহু ধরনের অপশন ওরা ওপেন করে দিচ্ছে, মজার মজার জিনিস ওপেন করে দিচ্ছে। আপনারা ওই যে ইউজ করেন কিনা, উইন্ডোজের এআই ইয়েটা ইউজ করেন, কোপাইলট কিন্তু দুর্দান্ত জিনিস, আপনারা কেউ ব্যবহার করেন না। আমি কিন্তু এর আগে একবার শাহেদ এবং ইউসুফকে বলছিলাম যে আপনারা চ্যাট জিপিটি ইউজ করেন। চ্যাট জিপিটি যে সময় আমি বলছি এটা বেশি দিন আগের কথা না, মনে হয়তো বছরও হবে না, কিন্তু এখন অনেক অত্যাধুনিক মানে এআই চলে আসছে। ডিপসিক নাকি একটা আসছে না চাইনিজ, এটা তো আমেরিকার শোয়ায় ফেলছে। চ্যাট জিপিটি থেকে আরম্ভ করে অন্যান্য যত এআই আছে এক নাস্তানুবাদ বানায় ফেলছে। এনভিডিয়ার শেয়ার, চ্যাট জিপিটি শেয়ার, গুগলের এআই ওর নামটা জানি কি, এইগুলির মার্কেট ধসে গেছে আমেরিকা। মানে সিরিয়াস অবস্থা এখন এআই কি জিনিস, আপনার সমস্ত উত্তর আপনি এখানে পাবেন। আমরা যেমন গুগলে সার্চ দিলে কি হয়, গুগল কোনো একটা লেখার রেফারেন্স ধরে সেইটুকু দেখে। আপনি যদি চ্যাট জিপিটিকে বা কোপাইলটকে প্রশ্ন করেন, আপনার পার্টিকুলার ওইটুকুই বলবে আপনাকে। আপনি যদি বলেন আমাকে একটা ইংরেজিতে কবিতা লিখে দাও 10 লাইনের, ও দেবে আপনাকে। আপনি যদি বলেন যে এটা প্রেমের কবিতা হবে, সেটাও দেবে। আপনি যদি থিমটা তাকে বলেন যে এরকম এরকম হবে, আপনার একটা কবিতা বানাই দেবে। মানে ন্যানো সেকেন্ডের ভিতরে বলা যায় এরকম। আপনার নাম দিয়ে এবার আপনি ছাপাইবেন। এআই হচ্ছে কি জিনিস, আপনারা এখনো এগুলো ইউজ করেন না। আপনারা যারা ল্যাপটপ ইউজ করেন তাদের নিচে দেখেন একটা সুন্দর গোলের লাল নীল হলুদ মিলে একটা আইকন আছে, মাউসটা ওইখানে মিলেই দেখবেন যে কো পাইলট আসে, লেখা আসছে COPILOT, কো পাইলট। আমি আপনাদেরকে শেয়ার করি। এটা কি মাইক্রোসফটের? হ্যাঁ, উইন্ডোজে সবারই আছে, আপনারা কোনোদিন ঘুরেও দেখেন না। কিন্তু যদি লাইসেন্স থাকে তাহলে মানে আরো অনেক ফিচার সে দিয়ে দেয়, মানে আরো মডার্ন আরো স্মুথ ফিচার দেয় সে। আপনারা ওই চাইনিজ ডিপসিক যেটা ওইটাকে দেন, ওইটা আরো আধুনিক। আপনাকে ছবি বানাইতে যান, আর্টিফিশিয়াল ছবি বানাই দেবে আপনাকে। কি যে জিনিস, আপনি কান্ট ইমাজিন কোথায় চলে গেছে পৃথিবী। আমি আপনাদেরকে একটু শেয়ার করে দিলে তখন আপনারা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্যার ডিপসিকটা ফ্রিতে চমৎকার দেয়। হ্যাঁ, ডিপসিক ফ্রি। আবার যদি আপনার যদি অফিস 365 এর লাইসেন্স থাকে, মাইক্রোসফট আপনাকে আরো ফিচার দিয়ে দেবে আপনাকে এখানে। না আমি স্যার ইউজ করি, আমি লেগোর আছে মোটামুটি অনেকগুলো, ডেল এআই আছে না নিজের জন্য। হ্যাঁ, ওটা তো চ্যাট জিপিটিরই, কিন্তু এটা ওপেন এআই, ওপেন এআই যেটা আপনার, এটা কোপাইলট ইউজ করেন আপনারা। আপনি কোপাইলটকে যদি আপনি বলেন যে এমএলএম এর বাইনারি লজিক কি কি আমারে বলো, এক্ষুনি মেরে দেবে। আমি প্রত্যেকটাই কম্বাইন করে করি, কারণ আমার কি হয় ওই যে স্ক্রিপ্ট গুলো আছে না বিভিন্ন কিছুর জন্য, স্ক্রিপ্ট গুলো আমি দেখি কে ভালো দেয়। বিভিন্ন স্ক্রিপ্ট গুলো নিয়ে আমি মানে দেখা যায় করি 3-4টা এআই টুলস দিয়ে কাজ করি। তারপর লিওনার্দো কিন্তু চমৎকার দেয়, আপনি ইউজ করছেন কি আমি জানি না। ইমেজের জন্য যদি আপনি চান, এক সময় হ্যাঁ, ওটা তো আলাদা জিনিস, ওটা তো আর এটা হলো তথ্যের জন্য। এইখানে আপনি যদি চ্যাট জিপিটি কে বলেন যে আমাকে একটা ছোট্ট একটা গেমের কোডিং লিখে দাও,
ও এখন আপনাকে গেম কোড দিয়ে দেবে আপনাকে, আপনি গেম বানায় ফেলতে পারবেন। চ্যাটজিপিটি কে দেখেন, আপনি প্রশ্ন করেন, কোডিং ফেলে মারেন, দেখবেন গেম একটা ছোট একটা গেম হয়ে গেছে। আপনি লেখে দেন বাচ্চাদের ফ্রক গেমের উপরে একটা কোড দাও, আমাকে কোডিং দাও, এবং আপনি ওর সাথে কথা বলতে পারবেন। ও পাইলটের মাইক্রোফোন আছে, আমি যদি কথা বলি ও আমার সাথে কথা বলবে। আমি আপনারা শুনতে পান কিনা, আপনারা শুনতে পান কিনা দেখেন, আমি ওকে আপনি কো পাইলটকে আমি প্রশ্ন করি, দেখেন। What is the temperature outside now? Right now in Montreal, it's around -4 degrees Celsius, but it feels like -10 with the wind chill. Stay warm out there. আপনারা কি কিছু শুনছেন? জি স্যার, শুনছি। বলুন, কি শুনতে চান? এর উত্তর দিয়ে দিছে, শুনছি স্যার। আজকে বাইরের তাপমাত্রা কত? আজকে মন্ট্রিয়ালে ম্যাক্সিমাম তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস এবং মিনিমাম -7 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা একদম ঠিকঠাক ভাবে জমে বসেছে। ঢাকাতে এখন তাপমাত্রা কত? এই মুহূর্তে ঢাকার তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস। বেশ আরামদায়ক লাগছে আবহাওয়াটা। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে সাহায্য করতে পেরে খুশি হলাম। আর কিছু জানার থাকলে বলুন। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। শুনছেন কো পাইলট কি? জি স্যার, এক্সিলেন্ট। হ্যাঁ স্যার একটা বিষয় বলি, দাঁড়ান এক মিনিট, আমি আবার কো পাইলট বাইর করি। Ready to dive in? তুমি কি আমাকে এমএলএম ব্যবসা সম্বন্ধে একটু বলবে? MLM বা মাল্টি লেভেল মার্কেটিং হলো এমন একটি ব্যবসায়িক মডেল যেখানে প্রত্যেক সদস্য সংগ্রহ করে ও তাদের বিক্রিত পণ্যের কমিশন পায়, এবং এই নতুন সদস্যরাও আবার নতুনদের অন্তর্ভুক্ত করে। মূলত এটি একটি নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম, তবে এ ব্যাপারে সচেতন থাকা জরুরি, কারণ কিছু MLM স্কিমগুলো বৈধ না হওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ। শুনছেন কি বললো এমএলএম ব্যবসা সম্বন্ধে? জি স্যার। আচ্ছা, মিটিং ইজ ওভার। এর মধ্যে যদি এমডি স্যার আমাকে ফোন বা মেসেজ দেয়, উনি ওনাকে ফোন দেওয়ার কথা, ফোন দিলে কি আপডেট হলো আমি গ্রুপে জানাই দেব। স্যার আমি কালকে ফজরের সময় একটু টাঙ্গাইল যাব, নামাজ যান, আপনি ফজরে যাবেন, আপনি রাতে জয়েন করেন যেখানেই থাকেন। জি জি, আমি আইসা পড়বো রাত্রেই, এখন আমি যোগাযোগ রাখবো স্যার। ঠিক আছে। আরে আসতে হবে না আপনাকে, থাকেন এখানে। থাকুক, যেখানে খুঁজে সেখানে থাকুক, মিটিং এ জয়েন হলেই হলো। ঠিক আছে স্যার, মিটিং এ জয়েন থাকবো। ওকে, আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। গেলাম।